আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, উইথ ইউর হোস্ট এস শাফায়েত। আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে একজন প্রবীণ পেশাজীবী ইঞ্জিনিয়ার এবং রাজনীতিবিদ, একাধারে তিনি একজন কমিউনিটি লিডার। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় যিনি কাজ করছেন দীর্ঘ সময় ধরে, অ্যারাউন্ড 30 ইয়ার্স। সব মিলিয়ে আমরা আজকে জানবো যে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে আপনি পড়াশোনা করে দেশে বসে আছেন, প্রতিনিয়তই চাকরি নিয়ে নানা দুশ্চিন্তায় ভুগছেন, অথচ আপনি আজকে তার মাধ্যমে জানতে পারবেন যে আসলে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে করণীয় কী, এবং পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং তার প্রফেশনে তিনি একাধারে প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাপক পরিশ্রমী এবং সফলতা দেখিয়েছেন। সেই সফলতার গল্প এবং অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন দর্শক, পুরোটা সময় ধরে দেখবেন দ্য দুবাই শো। ওয়েলকাম জানাচ্ছি এম এ সালাম খান, প্রকৌশলী আব্দুল সালাম খান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনুষ্ঠানে রূপালী বাংলাদেশ পডকাস্টার দুবাই শোতে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আজকে আপনার জীবনের নানা কথা আমরা এই পডকাস্টের মাধ্যমে শুনবো, এবং আপনার জীবনের এই অভিজ্ঞতাকে পুঁজি করে যেন একজন তরুণ, একজন যুবক নিজেকে তৈরি করতে পারে, আপনার অবস্থানে আনতে পারে, সেটিও যেন নিশ্চিত করা যায়, সেদিকটাতে খেয়াল করব। অনুষ্ঠানের শুরুতেই বরাবরের মতোই আমরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। কিভাবে আসলে আপনার ক্যারিয়ার শুরু করলেন? শুরুতেই জানতে চাই যে আপনার পড়াশোনা, আপনার ব্যক্তিগত জীবন এবং কিভাবে আপনি প্রবাসে পাড়ি জমালেন, এই গল্পটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান। আমি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিগ্রি অর্জন করেছি। আমি ডিগ্রি অর্জন করার পর আমি কর্মজীবন শুরু করেছিলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। তার আগে একটু বলে নেই যে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি 2 কন্যা সন্তানের জনক। আমার বড় মেয়ে, উনি ডাক্তার। লন্ডন থেকে সে প্লাব 1 এবং প্লাব 2 পাস করে জিএনসি রেজিস্ট্রেশন নিয়েছেন, লন্ডনে ছিলেন, এবং সম্প্রতি এমআরসিপি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন আমার নিজস্ব বাসভবনে, এবং সে সবসময় লেখাপড়ার জন্য ব্যস্ত থাকেন। এখন সে বাংলাদেশের এফসিপিএস পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সম্প্রতি আমরা বাংলাদেশে ভ্রমণ করব, আশা করছি আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট মেয়ে কানাডা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেখানে এখন ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। আমার স্ত্রী শায়লা খন্দকার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। আমি যেহেতু সামাজিক কর্মী, রাজনৈতিক কর্মী, সেই ধারাবাহিকতায় আমার স্ত্রীও আমাকে সঙ্গ দিয়ে থাকেন। আপনারা জানেন দুবাই বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রচুর বাংলাদেশি বসবাস করেন। বিদেশে থাকলেও দেশের কালচারকে উজ্জীবিত করার জন্য, দেশের পরিবেশ বিদেশে উপস্থাপন করার জন্য এখানে বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। আবু জাফর সাহেব তখন কনসাল জেনারেল ছিলেন, পরবর্তীতে উনি রাষ্ট্রদূত হিসেবে এখানে কাজ করে বর্তমানে চাকরি জীবন শেষ করে বাংলাদেশে আছেন। ওনার সহধর্মিণী সালমা জাফরের উদ্যোগে, চেষ্টায় দুবাই ওমেন অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। আমার স্ত্রী সেখানে
বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসাবে কাজ করছেন। খুবই ভালো লাগলো যে আপনার পরিবারের পুরোটা গল্প মানে এক নিঃশ্বাসে শোনার মতো অবস্থা। আসলে দর্শক, একটি পরিকল্পিত এবং শিক্ষিত একটি পরিবার কিভাবে তাদের নিজেদেরকে পরিকল্পিতভাবে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে সেটি বুঝতে পারছেন। তিনি নিজে একজন প্রকৌশলী এবং তার স্ত্রী আব্দুল সালাম খান সাহেবের স্ত্রী, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং তিনিও উচ্চশিক্ষিত। 2 মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর। ঠিক এভাবেই আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সঙ্গে আপনার পারিবারিক পরিকল্পনা কি হতে পারে সেটি আসলে সেট করে নেওয়াটাও আপনার জীবনের একটি অংশ, যেন আপনাকে পরবর্তীতে আপনার পার্সোনাল লাইফে আসলে আপনার পারিবারিক জীবনে যেন আর কোনো সংঘাতে না জড়াতে হয়। এমনই আরও অসংখ্য গল্প পুরো অনুষ্ঠান জুড়ে অপেক্ষা করছে, যার প্রতিটি পরদে তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতার কথা তিনি জানাবেন। যেমনটি বলছিলাম, বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের অনেক বড় একটা অংশ সারা বাংলাদেশ থেকে, অসংখ্য পলিটেকনিক থেকে এবং ইনস্টিটিউট থেকে যারা পাশ করেন করে চাকরির জন্য দেখা যায় তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থানও সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারদের সহকারী প্রকৌশলী 10 নম্বর গ্রেডের যে চাকরির যে ব্যবস্থাটি রয়েছে সেটি উন্মুক্ত করার জন্য আন্দোলন হচ্ছে। এই যে আন্দোলন অবস্থা, এই সম্পর্কে যদি একটু ক্লিয়ার করেন, আসলে এগুলা কতটা যৌক্তিক বা তারা কোন দিকে এগুচ্ছে এই ক্যারিয়ারটা? আসলে প্রতিটি কাজেরই একটা পরিকল্পনা থাকা দরকার। আমরা যখন লেখাপড়া করেছি বাংলাদেশে প্রকৌশল শিক্ষার জন্য মাত্র 5টি প্রতিষ্ঠান ছিল, তীব্র প্রতিযোগিতা ছিল, লেখাপড়ার সীমাবদ্ধতা ছিল। এই শিক্ষাকে সম্প্রসারিত করার জন্য মূলত আমি বলবো 90-এর দশক থেকেই প্রাইভেট সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ঢাকার সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ এবং সাধারণ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ প্রচুর সংখ্যক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে স্থাপিত হয়। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের সাথে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যে যন্ত্রপাতি, বিশেষ করে যারা ডক্টর হবেন, যারা ইঞ্জিনিয়ার হবেন এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন, এই স্বল্প পরিসরে চাহিদার তুলনায় আমি বলবো গুণগত মান রক্ষা না করেই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশন, যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হচ্ছে, ডিপ্লোমা প্রকৌশলী হচ্ছেন, যেমন বর্তমানে 5 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট আছে প্রাইভেটে, শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে এখন ইঞ্জিনিয়ারিং পড়া যায়। তারা সার্টিফিকেট নিচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন, যেহেতু ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তাদেরকে অনুমোদন দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে একজন ইঞ্জিনিয়ার হিসাবে যে কারিগরি জ্ঞান, যে পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন যন্ত্রাংশ, ল্যাব, টেকনিক্যাল স্টাফ এবং এক্সপার্ট এবং নিজস্ব ক্যাম্পাস, এগুলো মোটেও চাহিদার তুলনায় সঙ্গতি সম্পন্ন নয়। ফলে হচ্ছে কি, তারা যেভাবে শিক্ষা দীক্ষায় গুণগত মান নিয়ে দক্ষতা অর্জন করে বাইরে এসে কাজ করার যে যোগ্যতা অর্জন করা দরকার, এটি করতে পারছেন না। সঙ্গত কারণে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। আরেকটি জিনিস হচ্ছে, একটি দেশে, আমি বিএসসি ইঞ্জিনিয়ারের কথা প্রথমে বলি, যে কী পরিমাণ চাহিদা আছে সরকারি, বেসরকারি, সেমি গভর্নমেন্ট ইত্যাদি সেক্টরে, বছরে কতজন প্রকৌশলীকে সেখানে অ্যাবজর্ব করা যেতে পারে, এটি বিবেচনায় নিয়ে প্রতি বছর যে আউটপুটটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি এবং প্রাইভেট, কী পরিমাণ বেরিয়ে আসছেন প্রোডাক্ট, এই দুইটার মধ্যে কোনো ভারসাম্য নেই, কোনো অ্যানালাইসিস নেই, কোনো স্টাডি নেই, কোনো রিসার্চ নেই।
তো একজন ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে তার বাবা মা, তার পরিবার এবং নিজে স্বপ্ন দেখে আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য। পাশ করার পর যখন এদিক ওদিক চাকরির আবেদন করে, চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, মানসিকভাবে বিপর্যস্ত হন, বাবা মা দুশ্চিন্তায় থাকেন, বয়স বাড়তে থাকে, সঙ্গত কারণে সামাজিকভাবে অনেক সময় তারা হেয় প্রতিপন্ন হয়। তখন একজন বিএসসি ইঞ্জিনিয়ার এমন ভাবেন যে কিছু করা বোধহয় খুব জরুরি বেকার থাকার চেয়ে। তখন তার যে মান, তার যে শিক্ষার যোগ্যতা, যে শ্রেণীর যে মর্যাদার কাজ তার পাওয়ার কথা, করার কথা, তখন এগুলো আর ভাবার কোনো অবকাশ থাকে না। কারণ বেকার জীবন, যারা জীবনে বেকার ছিলেন, চাকরি পাননি, তারা জানেন ওই সময়টা তাদের জীবনের একটি অন্যতম সময়, যে সময়ে মানুষের মনের যে বিপর্যয় সেটা নেমে আসে। ঠিক একই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমি বলি, যে 5 শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট তৈরি হয়েছে। এগুলির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাম্পাস এবং টেকনিক্যাল হ্যান্ডস যা থাকা দরকার, বই পড়ে যদি সব কিছু হতো তাহলে তো আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার ছিল না। এখানে যারা এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলি করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু যারা কারিগরি শিক্ষার সাথে জড়িত, কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, এরা মূলত এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে প্রথমে জড়িত হয়েছেন। তারপরে রাজনীতিবিদরা বাণিজ্যিকরণের নামে শিক্ষাকে ব্যবসায়ী হিসেবে গ্রহণ করে বিভিন্ন জায়গায় চাহিদা থাকুক বা না থাকুক টাকা খরচ করে তারা সেখানে ছাত্র ভর্তি করিয়েছেন এবং তারা শিক্ষার মান বজায় না রেখেই কোর্স কমপ্লিট করে কোনোভাবে তাদেরকে পাশ করার ব্যবস্থা করেছেন এবং তারা প্রতিযোগিতায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা পাশ করে আসছেন তাদের সাথে টিকতে পারছেন না। শুধু তাই নয়, যে একটি বছরে কী পরিমাণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি এবং আধা সরকারি ব্যক্তিগত খাতে অ্যাবজর্ব হতে পারে, এর সাথে প্রতি বছরের যে আউটপুট তার কোনো মিল নেই, কোনো পরিকল্পনা নেই। আমি যদি 10,000 আমি অ্যাবজর্ব করতে পারি, সেখানে যদি 50,000 প্রতি বছর প্রোডাক্ট হয়, বাকি 40,000 কোথায় যাবে? তখন তারা বিভিন্ন জায়গায় ইচ্ছার বিরুদ্ধে বেঁচে থাকার জন্য কেউ গার্মেন্টসে চাকরি করেন, কেউ প্রাইমারি স্কুলে যান, কেউ স্কুলে হাই স্কুলে যান, কেউ টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট অথবা টেক্সটাইল, বিভিন্ন জায়গায় সামথিং ইজ বেটার দেন নাথিং। ফলে হচ্ছে কি, তাদের যে মনের সন্তুষ্টি সেটা হচ্ছে না এবং মনের মধ্যে একটা ভয় ভীতি বিতৃষ্ণা কাজ করেন। বাবা মার যে প্রত্যাশিত চিন্তা চেতনা সেটাও বাস্তবায়িত হচ্ছে না। লেখাপড়া পরে তার সংসারের হাল ধরবেন, বিয়ে শাদী করবেন, ওনার সংসার হবে, বাবা মার অনেক প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হচ্ছে না, ফ্রাস্ট্রেশন হচ্ছে। তা আপনি যে কথাটা বললেন 10ম গ্রেড, কোনো মানুষ বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে না সাব ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। একজন বিশেষ ক্যাডার অফিসার ক্লারিক্যাল জব করার জন্য তার চিন্তা চেতনা থাকে না। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওনার একটা প্রত্যাশা থেকে ক্লাস 1 একটা জব পাবে। যখন কোনোভাবেই জব পায় না, বসে আছে, সংসার চলছে না, বিয়ে শাদী হচ্ছে না, চাকরি পাচ্ছে না, মেসে থাকতে পারতেছে না ব্যাচেলার হিসাবে, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে তখন যা কিছু করা যায়, পাওয়া যায়, এটা বিকল্প হিসাবে গ্রহণ করেন। এটা মনের কষ্ট, এটার মনের সুখ শান্তির বহিঃপ্রকাশ না। ঠিক তেমনি আজ যে পরিমাণ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসছেন, দেশের যে চাহিদা এবং বিদেশের যে চাহিদার তুলনায় অনেক বেশি। সঙ্গত কারণে তারা বেকার হচ্ছেন। তখন তাদের মধ্যে একটা দাবি উপস্থাপিত হচ্ছে যে 10 নম্বর গ্রেড বা সাব ইঞ্জিনিয়ার যদি হয়ে আমরা চাকরি নিতে পারি, তাহলে চাকরি করতে থাকলাম, পাশাপাশি ভালো চাকরির জন্য আবেদন করলাম। কিন্তু এটা মনের চাহিদা না, এটা কষ্টের বহিঃপ্রকাশ। মানুষের জীবনে রাগ করে অনেক কিছু করে, এটা একটা রাগ, অভিমান, ক্ষোভ, যে আমি লেখাপড়া করলাম, অনেক স্বপ্ন দেখলাম, এখন যেখানে আবেদন করি চাকরি পাচ্ছি না। কারণ
বিএসসি ইঞ্জিনিয়ার যদি সাবেস্ট ইঞ্জিনিয়ারের চাকরি চায় বা চাকরি করতে চায়, তাহলে পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাশ করে সাবেস্ট ইঞ্জিনিয়ার হওয়ার কথা, তারা কোথায় যাবেন, তারা কোন পদে যাবেন? দ্বিতীয়তটা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে যদি সাবেস্ট ইঞ্জিনিয়ারের চাকরি করতে হয়, তাহলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার কি? কারণ এই পোস্ট যদি সাবেস্ট ইঞ্জিনিয়ার দিয়ে পূরণ করা যায়, সেক্ষেত্রে যদি একজন বিএসসি ইঞ্জিনিয়ার চাকরি করতে চায়, যেতে চায় ওখানে, আমি আগেই বলেছি এটা মনের কথা না, এটা কষ্টের কথা। বেকার জীবনে এমন একটা দুর্বিষহ সময় বা জীবন, যখন কিছুই থাকে না হাতের সামনে, তখন যদি কিছু পাওয়া যায় সেটাকে অবলম্বন করে ভবিষ্যতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেন। যেটা আমি মনে করি যে দাবিটা উপস্থাপিত হয়েছে, এটা হচ্ছে ক্ষোভের প্রকাশ, রাগের প্রকাশ। এখানে বেকারত্বের অভিশাপ থেকে তারা মুক্তি পেতে চায়, এটা মনের চাহিদা না। কারণ বুয়েট, ডুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট থেকে পাশ করে তারা কেন সাবেস্ট ইঞ্জিনিয়ার হবেন? তা আমি মনে করি সরকারের একটা পরিকল্পনা গ্রহণ করা উচিত। দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এদেরকে সম্মিলিতভাবে বসে দেশ ও জাতির উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা দরকার। যেভাবে ব্যাঙ্গের ছাতার মতো বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠছে, এগুলোর মান যাচাই বাছাই করে যেগুলো সত্যিকারভাবে লেখাপড়ার পরিবেশ আছে, এগুলো রেখে বাকিগুলির উন্নয়ন করা দরকার অথবা বন্ধ করে দেওয়া দরকার। এবং পাশাপাশি যখন তখন যেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কোর্স যে কোনো ইউনিভার্সিটিতে চালু করার আগে আমি মনে করি আইবির একটা অনুমতিপত্র, সম্মতিপত্র নেওয়া উচিত। কারণ অনেক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন, কিন্তু আইবির কোনো অ্যাক্রিডিটেশন নেই। ওই সার্টিফিকেটগুলো বিএসসি ইঞ্জিনিয়ার, কিন্তু ইট ইজ নট অ্যাক্রিডেটেড বাই দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। আপনি নিজেও আপনি নিজেও ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে প্রবাসে ক্যারিয়ার গড়েছেন, বাংলাদেশের সরকারি চাকরি ছেড়ে এসে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে সুযোগ সুবিধা সংযুক্ত আরব আমিরাতের রয়েছে, যদিও আমি অন্য সেক্টরে কর্পোরেট লেভেলে জব করি, আমি নিজেও একজন প্রকৌশলী, যে কারণে আমার আগ্রহটা একটু বেশি এক্ষেত্রে। এবং আমি দেখি এখানে অনেক সুযোগ রয়েছে। আপনি নিজেও এখানে দীর্ঘ ক্যারিয়ার রান করছেন, এখনও এর মধ্যে রয়েছেন। এবং সম্প্রতি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সর্বোচ্চ সংগঠন, সেটির কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার, বিএসসি আইবি অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারদের এবং প্রকৌশলীদের বাংলাদেশের যেটি সর্বোচ্চ সংগঠন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপরেই তো। এবং বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের বড় ভাই বা সিনিয়র অভিভাবক, তাদের আপনি এই সংযুক্ত আরব আমিরাত শাখার চেয়ারম্যান হিসেবে কমিটিতে আপনি দায়িত্ব পেয়েছেন এবং প্রবাসী ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের নিয়ে কাজ করার একটি বড় সুযোগ। মানে এবার আপনি একটু আনুষ্ঠানিকভাবে আপনার দায়িত্বটা একটু বাড়িয়ে দেয়া হয়েছে। সেক্ষেত্রে আসলে প্রবাসীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে, তাদের এই প্রবাসে ক্যারিয়ার গড়া নিয়ে আপনি কি বলতে চান? তারা কি চাইলে এখানে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে? চাইলে সেটি কিভাবে করবে এবং আপনার সংগঠন তাদেরকে কিভাবে সহযোগিতা করবে? দেখেন, বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে 17-18 কোটি মানুষ। আমাদের দেশের বর্তমানে 1,30,40,00,000 প্রবাসী বিদেশে কাজ করছে সারা বহির্বিশ্বে। এবং প্রতি বছর দেশ ও জাতির উন্নয়নে আমাদের প্রবাসী ভাইরা বৈদেশিক মুদ্রা অর্জন করে আজকে দেশের যে অগ্রগতি করেছেন, গ্রামগঞ্জের যে ডেভেলপমেন্ট হয়েছে, এর একটা বিরাট অংশই অবদান রেখেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। তা আমাদের প্রয়োজনের তাগিদেই আমাদেরকে বহির্বিশ্বে সংযুক্ত হতে হবে। আমাদের দেশের সীমাবদ্ধতা আছে, আমরা যেমন বেরিয়ে আসছি, আমাদের সকলেরই চেষ্টা করা উচিত। কিন্তু সেই চেষ্টার সাথে যে চাহিদাগুলি রয়েছে, যেমন ধরেন আপনি সংযুক্ত আরব আমিরাতে একজন বিএসসি ইঞ্জিনিয়ার অথবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এখানে আসতে চান, তাহলে প্রথমেই আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে একটা কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। এটা তার মামার বাড়ি আবদান না
আমি বললাম আমার চাকরিটা হয়ে গেল। এখানে সারা বহির্বিশ্বের লোক আবেদন করবেন, সাউথ এশিয়া, গালফ, ইউরোপ, সকল দেশের লোক এখানে আবেদন করে। সেখানে আপনাকে একজন যোগ্যতর প্রকৌশলী হিসাবে বা ডিপ্লোমা প্রকৌশলী হিসাবে আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা গুণগত মান নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে, এবং যারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আইবি এবং প্রতিষ্ঠান, তাদের ছাত্ররা যখন সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসবেন, তারা যেন রাস্তায় রাস্তায় না ঘোরেন, তারা যেন কম্পিটিশনে টিকেন। অর্থাৎ বহির্বিশ্বে ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমি আমার মায়ের ভাষায় কথা বলবো, এই ভাষার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা 52 আন্দোলন করেছি। উইথ ডিউ রেসপেক্ট অফ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, আমি বলতে চাই যে আমি দুবাই বসে যদি ভাবি আমি সেখানে গিয়ে বাংলায় কথা বলবো, বাংলায় কাজ করব, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো প্রথমে ভাষাগত বিষয়টা, যে আপনাকে ইউ শুড ট্রাই টু লার্ন ইংলিশ। আপনাকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, কারণ কথার মাধ্যমে আপনার যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এবং আপনাকে পেশাজীবী হিসাবে পেশাজীবী যে সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের যে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের একজন সদস্য হওয়া দরকার, কারণ এই সদস্যের একটা গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স আছে, সেখানের মেম্বার হতে হবে। আপনাদের সার্টিফিকেটগুলি যেন ঠিকমতো ইংরেজিতে থাকে, এর জন্য ইকুইভ্যালেন্সি থাকে, অ্যাটেস্টেশন থাকে, এটার যেন রিকগনিশন থাকে, এগুলো দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনাকে। আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমার জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যখন দুবাই ইলেকট্রিসিটিতে এসেছিলাম, আমি যেদিন জয়েন করলাম, আমি গিয়ে দেখলাম আমার সেই জায়গাটায় একটিমাত্র বাংলাদেশি, আমি একমাত্র বাংলাদেশি। আমাকে প্রথম দিন থেকে মানসিকভাবে টর্চারিং শুরু করা হয়েছিল। এখানে যে এরকম আন্তর্জাতিক নোংরা পলিটিক্স আমার জানা ছিল না। আমি যেহেতু সচেতন, আমি ছাত্র জীবনে ছাত্র নেতৃত্বের সাথে সংশ্লিষ্ট ছিলাম। আমি এখানে নতুন হলেও আমি বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলাম। আমি 2-3 দিন পরে বুঝতে পারলাম যে এটা বাংলাদেশিদের প্রতি আঘাত, আমার প্রতি না। কারণ বিদেশের মাটিতে ব্যক্তির কোনো পরিচয় নেই, আমার পরিচয় আমি বাংলাদেশি। কিন্তু আমি সেখানে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আমি যদি পরাজিত হই, বাংলাদেশ পরাজিত হবে, আমি ব্যক্তি সালাম খান না। সেক্ষেত্রে দেশ ও জাতির স্বার্থে আমি আমার এই শত প্রতিবন্ধকতা ওভারকাম করে আমি উজ্জ্বল নক্ষত্রের মতো আমার জীবন পরিচালিত করেছি, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটিয়ে, যেখানে বিশ্বের অনেক দেশের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আমাদের অধীনে কাজ করেছেন। তা আপনারা চেষ্টা করবেন, সকলেই চেষ্টা করবেন, আমরা সহযোগিতা করব। আমরা আইবির পক্ষ থেকে দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ দুবাই ওভারসিজ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসাবে আমি আপনাদের আশ্বস্ত করছি, আমরা এখানে প্রফেশনাল অনেক ডেভেলপমেন্টের জন্য আমরা সেমিনার করে থাকি, আমরা টেকনিক্যাল প্রেজেন্টেশনের ব্যবস্থা করে থাকি, আমরা ইনফরমেশন শেয়ার করি এবং আমরা বেসিক গাইডেন্স দিয়ে থাকি। সেটা যারা আগ্রহী আমরা প্রতি মাসে প্রতি সপ্তাহ করে থাকি। আপনারা সেখানে যোগদান করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, জ্ঞান আহরণ করতে পারেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে। আপনারা জানতে পারবেন যে বিদেশে আসার জন্য, কাজ করার জন্য যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলোকে মিট আপ করার জন্য আপনাদের করণীয় কী, এ বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাদের সাথে বাংলাদেশ থেকে এই দেশে আসতে চান অথবা বহির্বিশ্বে যেতে চান, অনেক দেশেই আমাদের 16টি আইবির চ্যাপ্টার আছে বহির্বিশ্বে। তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত বলেন, আমাদের কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, মিডল ইস্টে সব জায়গায় আছে। যারা আগ্রহী আপনারা অনলাইনে, আমাদের টেলিফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমেল আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেশ ও জাতির উন্নয়নে এবং প্রফেশনালদের উন্নয়নে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাথে কনসুলেট এম্বাসি আছে এবং বিভিন্ন সেক্টরে আমাদের যোগাযোগ আছে, পরিচয় আছে। আমরা সোর্স বের করে দেব এবং গাইড করব আপনাদেরকে যে কিভাবে আপনারা চাকরি প্রাপ্তিতে আমরা সহযোগিতা করতে পারি। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব।
আশা করি আপনার এই পয়েন্টটির মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন যারা প্রবাসে ক্যারিয়ার করতে চান তথা বহির্বিশ্বে একজন প্রকৌশলী হিসেবে নিজেকে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চান, সেটি অবশ্যই কার্যকর হবে বলে আমি মনে করি এবং সেই সহযোগিতা আপনার সংগঠন বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠন করবে, এমনটি আমাদের প্রত্যাশা। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আপনাকে আরও একটু দর্শকদের জন্য বলতে চাই যে আপনি শুধু একজন পেশাজীবী নন, আপনি আমাদের বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতে যে বাংলাদেশিরা রয়েছে প্রায় 12 লক্ষাধিক, তাদেরও একজন অভিভাবক হিসেবে কাজ করছেন। আপনি বাংলাদেশ মিশনের সঙ্গে দীর্ঘদিন অ্যাজ এ কমিউনিটি লিডার হিসেবে কাজ করছেন। সেখান থেকে আসলে আপনার কাছে খুবই পরিচিত একটি বিষয় এবং সময়ের সবথেকে আলোচিত সমালোচিত একটি বিষয়, যেটি হচ্ছে বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যে এই যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে, এখানে শ্রমশক্তি বা জনশক্তি রপ্তানি, ভিসা বন্ধ এবং কার্যত বাংলাদেশিদের যে বর্তমান অবস্থান, প্রকৃত অবস্থান, সেটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই যে এই জনশক্তি রপ্তানি বন্ধের কারণে আমরা কি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ছি, অন্যান্য দেশ থেকে কিভাবে পিছিয়ে পড়ছি এবং ভিসা বন্ধ এটি কিভাবে আমাদের জনশক্তি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে কিনা, এটি সিস্টেমেটিক কোনো আপডেট হচ্ছে যেটি আমাদের জন্য পরবর্তীতে ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপের দিকে যাচ্ছে, এবং তৃতীয়ত বাংলাদেশিদের প্রকৃত অবস্থান, যে আমরা শুধু অন্যদের দোষ খুঁজতেই ব্যস্ত, আসলে আমাদের নিজেদের দোষটা আমরা দেখি কিনা। সর্বোপরি এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনি জানেন আমি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি বাংলাদেশেও সরকারি পর্যায়ে কাজ করে সেখানেও আমি পেশাজীবী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম এবং পরবর্তীতে আমি সামাজিক কর্মী হিসাবে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ বছর প্রায় 30 বছর কাজ করে যাচ্ছি। আমার চোখে দেখা অনেক কিছু। আমরা অনেক সময় অনেক অভিযোগ করি, প্রত্যেকেরই দায়িত্ব আছে, দায়িত্ব হয়তো কম এবং বেশি। হাতের 5টি আঙ্গুল আছে, প্রতিটির কাজ আছে, সমান না হতে পারে কারণ প্রত্যেকটি আঙ্গুলেরই কাজ আছে। আমরা সবসময় সরকারের উপর নির্ভরশীল হয়ে থাকি। নির্ভরশীলতা হতে হবে, বাবার উপর সন্তান নির্ভর করবে, কিন্তু সন্তান যখন বড় হবে তখন সন্তানের নিজস্ব দায়িত্ব থাকে। ঠিক তেমনি আমাদের দেশের নাগরিক, আমরা যারা নাগরিক, মধ্যপ্রাচ্যে সাধারণত যারা আসে তারা একটু স্বল্প শিক্ষিত, অনেকেই গ্রামগঞ্জ থেকে আসেন, নিয়মকানুন জানেন না, প্রলোভনে পড়ে দালাল চক্রের হাতে পড়ে যারা ম্যান পাওয়ারের ব্যবসা করেন তাদের মাধ্যমে প্রতারিত হয়ে এখানে অনেক সময় আসেন। এটি একটা বিরাট ফ্যাক্টর যে প্রতারিত হচ্ছে। এর জন্য বাংলাদেশের যে নিয়ম বা কানুন, যারা ম্যান পাওয়ার ব্যবসা করেন তারা কারা, তাদের পরিচয়টা কী, তাদের একটা বিরাট অংশই হচ্ছে রাজনীতির আশ্রয় প্রশ্রয়ে, যে সরকার যখন সময়ে থাকেন, যে রাজনৈতিক দল সরকারে থাকেন, তাদের একটা প্রভাবযুক্ত অবস্থায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে অনেকেই সংশ্লিষ্ট থাকেন। তারা একটি শক্তিশালী বলয়। তাদের যে সমস্ত অপকর্মগুলি বিগত বছরগুলিতে হয়েছে, আমরা এগুলো এনআরবি ফোরামের মাধ্যমে, আমি সেখানে সংশ্লিষ্ট, অনেকবার সরকারের কাছে লিখেছি, কিন্তু দেখেছি আমরা বাস্তবে তাদের এগেনস্টে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আইনের শাসন নিশ্চিত করা, আইনগতভাবে তাদেরকে শাস্তি নিশ্চিত করা, তাদের অপরাধ করার কারণে লাইসেন্স বাতিল করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। কিন্তু তারা অত্যন্ত শক্তিশালী একটা সিন্ডিকেট, এটা সম্ভব হয়ে ওঠেনি। এটা একটা বিরাট ফ্যাক্টর। যারা ম্যান পাওয়ার রপ্তানির সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 2, যারা অপরাধ চক্রের সাথে সংশ্লিষ্ট হবেন, এই ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন, এদেরকে যারা সরকারি পর্যায়ে যারা সহযোগিতা করে থাকেন তাদেরকেও আইনের আশ্রয় নিয়ে আসতে হবে। কারণ সরকারি যে দপ্তরগুলো আছে, জনশক্তি রপ্তানির অথবা জনশক্তি শ্রম অধিদপ্তর, এরাও সংশ্লিষ্ট। এরাও অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে ইমিগ্রেশন কিভাবে অবৈধভাবে অনেক বাংলাদেশি যথাযথভাবে ভিসা না নিয়ে আসেন, কাদের সহযোগিতায় আসেন, এগুলো চিহ্নিত করে তাদেরকে শাস্তি আন্দায় নিয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে আমরা যারা বাংলাদেশি,
এখানে ব্যক্তির কোনো পরিচয় নেই। আমি ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খানের কোনো পরিচয় নেই। আমার পরিচয় আমি বাংলাদেশি। আমাদের প্রত্যেকটি বাংলাদেশিকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, কাজকর্মে, আচরণে, কর্মকাণ্ডে দেশের জাতির দুর্নাম হয়, ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। এবং যে দেশে আমরা যাব সেই দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে, অপরাধ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বর্তমানে আপনি সম্প্রতি একটা স্ট্যাটিস্টিক দেখেছেন যে এই দেশে যত মানুষ অবৈধভাবে অবস্থান করছেন শুধু বাংলাদেশি প্রায় 25%। এটা খুবই একটা বার্নিং ইস্যু। যে ইমেজ সংকট আমরা বুঝতেছি, বাংলাদেশি মানেই তারা বিভিন্ন অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, অবৈধভাবে এখানে বসবাস করেন, তারা মারামারি কাটাকাটি করেন, ঝগড়াঝাটি করেন, যারা চাকরি দেয় তাদের সে সম্পর্কের অবনতি ঘটান। এই সমস্ত কারণে শুধু সরকারকে দোষ দিলে হবে না। যখন কোনো পরিবেশ পরিস্থিতি, সরকার যেখানে বসে নেই, আসি আমরা, তা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই দেশের ইমেজ সৃষ্টি হবে এবং ক্ষুণ্ণ হবে। সুতরাং আমাদেরকে অধিক দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে, আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। এবং পাশের দেশ যারা আছে, আমি নাম নাই বললাম, সেখানে অপরাধ প্রবণতা অনেক কম। এগুলোকে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। শুধু সরকারের উপর তাকে থাকলে হবে না, কনসুলেট এমবেসিকে দোষারোপ করলেই হবে না। আমরা যারা কমিউনিটি ব্যক্তিত্ব আছি, যারা সামাজিক কর্মী, রাজনৈতিক কর্মী, তাদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিদেশের মাটিতে দেশের পরিচয় সবচেয়ে বড়। কারণ আমার পাসপোর্ট, সকলের পাসপোর্ট একরকম। কে কোন্দল করে, এয়ারপোর্টে যখন আপনি পাসপোর্টটা দেবেন, ওই পাসপোর্টের মধ্যে লেখা নেই আপনি রাজনীতি করেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি সম্মানিত অসম্মানিত, সকলেই সমান। আপনি মূল্যায়িত তখনই হবেন যখন আপনার দেশ মূল্যায়িত হবে, দেশ মর্যাদাশীল হবে। এবং সেই দেশের পাসপোর্ট বহন করে আপনি যখন এয়ারপোর্ট দিয়ে যাবেন, দেখি আপনি মূল্যায়িত হবেন। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সম্মিলিতভাবে অ্যাম্বাসি, কনসুলেট, কমিউনিটি, আমরা যারা বাংলাদেশি এবং সরকার সকলে মিলেই আমাদেরকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশ ও জাতির স্বার্থে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সালাম খান, যেমনটি বলছিলেন, দেশ সংস্কার হচ্ছে, দেশ অনেক উন্নতি হচ্ছে। নতুন সরকারের সময়ে এসে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, অনেক সংস্কার হচ্ছে। কার্যত আসলেই প্রবাসীরা যে মানে গুরুত্বহীন ছিল, বা বিমানবন্দরে প্রবাসীরা যে ভোগান্তির শিকার ইতিপূর্বে হতেন বিগত 17 বছর, তারও আগে দীর্ঘদিন ধরে প্রবাসীরা এয়ারপোর্টে যেভাবে মানে গণ্য হয়ে থাকেন, সেটি আমার নিজের চোখে দেখা। আসলে বলতে গিয়ে এই কারণে আমার কথাটা কিন্তু একটু আটকে যাচ্ছে যে আমার নিজের চোখে অনেক কিছু দেখা। আপনি যতক্ষণ বা আমি যতক্ষণ না নিজেদের পরিচয় দিই, আমি একজন জার্নালিস্ট, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ঢাকা ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা করে বের হয়েছি, আমি অমুক জায়গায় চাকরি করি, এই নিজের একটা ব্যাকগ্রাউন্ড, একটা পরিচয় না দেয়া পর্যন্ত আপনি নিজেও এই সেম ভোগান্তির শিকার হবেন। এবং সম্প্রতি আপনি ঢাকা বিমানবন্দরে গেট বিড়ম্বনার একটা শিকার আপনি হয়েছেন, এবং যেটির অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছিলেন। ঠিক জানতে চাই, আসলে ঢাকা বিমানবন্দরের যে অবস্থা ইতিপূর্বে ছিল, এখনও কি সেই অবস্থায় রয়েছে কিনা, কোনো সংস্কার হয়েছে কিনা, বা কী ধরনের সংস্কার এখনও প্রয়োজন? প্রবাসীরা দুবাই এসে যে রেসপেক্টটা দুবাই এয়ারপোর্টে পায়, যদিও আমরা অন্য দেশি, সে আরেকটি দেশে এসে যে সম্মানটা পায়, যেভাবে আমাদেরকে ট্রিট করা হয়, বাংলাদেশি হিসাবে বাংলাদেশ বিমানবন্দরে কী ধরনের সংস্কার প্রয়োজন, যেটির মাধ্যমে প্রবাসীরা সত্যিই সম্মানিত হবেন? দেখেন, আমাদের দীর্ঘদিনের অনেক সমস্যা। আপনি এয়ারপোর্টের কথা বললেন, আমি এর সাথে একটু যোগ করতে চাই যে আমরা প্রবাসী 1,40,00,000 মানুষ যদি বিদেশে থেকে থাকি, যে 17 কোটির ভিতরে এটা বিরাট সংখ্যক। আমরা গণতান্ত্রিক চর্চার দেশ, সংগ্রামের মাধ্যমে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আমরা সচেতন মানুষ, গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে রাজনীতির কোনো বিকল্প নেই। আমাদের বাংলাদেশি মানুষ, তারা দেশে বিদেশে দেশ নিয়ে ভাবেন, দেশের কথা বলেন, দেশ সম্পর্কে চিন্তা করেন। সেক্ষেত্রে আমরা যারা প্রবাসী, দেশ ও জাতির উন্নয়নে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমরা অবদান রেখে যাচ্ছি, সেই তুলনায় আমাদের যে চাহিদা, আমাদের যে অধিকার,
এগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আপনি জেনে খুশি হবেন 1/11-এর পরে আমি তৎকালীন শামসুল হুদা কমিশনের ফুল প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারের উপস্থিতিতে বহির্বিশ্ব থেকে নন রেসিডেন্ট বাংলাদেশি ফোরামের পক্ষ থেকে আমার নেতৃত্বে প্রবাসীদের দাবি দেওয়ার উপস্থাপন করেছিলাম এবং সেখানে আমাদের অভাব, অভিযোগ, অধিকার, বিশেষ করে ভোটের অধিকার, ভোট দেওয়ার অধিকার, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার, আমি এগুলো উপস্থাপন করেছিলাম। এবং পরবর্তীতে আপনি চিনবেন স্বনামধন্য সাংবাদিক আপনাদের পেশায় মানব জমিনের সম্পাদক, প্রধান সম্পাদক, এবং উনি একটা প্রোগ্রাম করেন, প্রতিদিন সংবাদপত্রের একটা প্রোগ্রাম করেন। আমি সেখানে উপস্থিত হয়ে সেখানে উপস্থাপন করেছিলাম যে জাতীয় সংসদে আমরা যারা প্রবাসী আমাদের কোনো স্থান নেই। যেহেতু জাতীয় সংসদ এমন একটি জায়গা যেখানে নীতি নির্ধারিত হয়, আইন প্রণয়ন হয়, সেখানে যদি আমাদের প্রতিনিধি না থাকে আমাদের কথা কে বলবে? ধরেন আপনার এলাকার এমপি সাহেব তো আপনার এলাকার উন্নয়নের কথা বলবেন, এলাকার সমস্যার কথা বলবেন। এই 300 এমপি সাহেব যার যার এলাকার কথা বলেন, তা আমরা প্রবাসী আমরা কোথায় যাব? তা আমরা সেখানে একটা দাবি উপস্থাপন করেছিলাম যে আমরা কোটা চাই না। কোটার ভিতরে আন্দোলন হয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু অধিকার চাচ্ছি। জাতীয় সংসদে কিভাবে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, আমরা যেন আমাদের অধিকারের কথা বলতে পারি, আমাদের অভাবের কথা বলতে পারি, এগুলা সমস্যার সমাধানের জন্য উপস্থাপন করতে পারি আমরা প্রস্তাবনা, সেই অধিকারের জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সংসদে আমরা আসন কিভাবে দেওয়া যায় সেটা আলোচনায় সরকার বসতে পারে। আমরা প্রস্তাবনা দিব, বিভিন্ন মেকানিজম বের করে আমরা সেখানে যেতে চাই, কথা বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে এয়ারপোর্ট হলো প্রথম জিনিস প্রবাসীদের সবসময় যাতায়াত করতে হয়। তা আসলে হলো কি যে মন মানসিকতার ব্যাপার। আমি এই সময়ে বাংলাদেশে বহু প্রোগ্রামে যোগদান করেছি বিভিন্ন সময়ে, শুধু এই সরকার না, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, বিএনপির সরকারের সময়, আওয়ামী লীগের সরকারের সময় এবং জাতীয় পার্টির সময় বিভিন্ন প্রোগ্রামে আমি বাংলাদেশে সোনারগাঁ হোটেলে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। সেখানে যারা মিডল ইস্টে যারা চাকরি করেন তাদের প্রতি একটা নেতিবাচক ধারণা, যারা সকলে শ্রমিক। এখানে যে শিক্ষিত লোক আছে, ভালো মানুষ আছে, জ্ঞানীগুণী মেধাবী ডক্টর সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, সংখ্যায় হয়তো কম, পশ্চিমা দেশের তুলনায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার তুলনায় অনেক কম। কিন্তু এয়ারপোর্টে যখন যায় তাদের প্রথম প্রশ্নটা থাকে কোথা থেকে আসলেন। যখন আপনি বলবেন যে আপনি কাতার থেকে আসছেন বা কুয়েত থেকে আসলেন বা বাহরাইন থেকে আসছেন, তখন আপনাকে একটু ভিন্ন চোখে দেখবেন। হয়তো আপনি স্মাগলার, গোল্ড এখানে আছে অথবা অবৈধ কিছু আছে, আপনার সাথে সেইভাবে ট্রিটমেন্টটা শুরু করবেন। আপনি যদি বলেন আমি কানাডা থেকে আসছি, তাহলে আপনাকে বলতে আপনি যান। অর্থাৎ মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বাংলাদেশের নাগরিক সংবিধান মোতাবেক সকলের সম অধিকার। কে অস্ট্রেলিয়া থাকে, কে কানাডায় থাকে, কে আমেরিকায় থাকে, কে দুবাই থাকে। নো, উই শুড নট ট্রিট বেসড অন দ্য কান্ট্রি। আমাদের সকলকে সম্মানিত করা দরকার। আমি মনে করি আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, ধরেন 50 লক্ষের উপরে আমরা বাংলাদেশি মধ্যপ্রাচ্যে আছি, আমি মনে করি প্রায় 100% লোক বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করি আমরা। আমাদের সন্তান, আমাদের পরিবারবর্গের বিরাট সংখ্যক বাংলাদেশে বসবাস করে এবং রিমিটেন্স যেগুলো যাচ্ছে তার বিরাট অংশই মধ্যপ্রাচ্য থেকে যাচ্ছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব। কিন্তু এয়ারপোর্টে আমাদের কোনো মূল্যায়ন নেই। ওই ইউরোপ থেকে যদি স্পেন থেকে কেউ আসে তার অনেক মূল্যায়ন, অথচ তারা কোনো টাকা পাঠায় না। দেখা গেল তারা বিদেশের নাগরিক, তারা ওই দেশের নাগরিক, ওই দেশের পাসপোর্ট গ্রহণ করছে, জন্মগতভাবে বাংলাদেশি, তাদের অধিকার আছে, কিন্তু তাদের যে সম্মান বা মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয় যা আমাদেরকে দেওয়া হয় না, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর, বেদনাদায়ক, এটা অগ্রহণযোগ্য। আমরা চাই সমভাবে সম অধিকারের ভিত্তিতে আমাদের সাথে এয়ারপোর্টে ব্যবহার করা হোক।
ধন্যবাদ আপনাকে সালাম খান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানের যে প্রশ্ন বা উত্তরের অংশ থাকে সেটি শেষ করেছি এবং আপনাকে জানাতে চাই দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো এটির স্পন্সর করে থাকে ভাইয়া হাউজিং, ভাইয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রবাসীদেরও কিন্তু এখানে ইনভেস্টের একটা বড় সুযোগ থাকে এবং তাদের সঞ্চয়ের একটি ভালো সুযোগ হতে পারে ভাইয়া হাউজিংয়ের বিভিন্ন প্লট এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের বিভিন্ন হোটেল এবং রিসোর্টে যে শেয়ার নেওয়ার মাধ্যমে। প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে দুটি কথা যদি বলেন। আমরা যারা প্রবাসী আছি আমাদের অর্থ বিনিয়োগের অন্যতম উৎস হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। কারণ কাউকে টাকা ধার দিলে ফেরত পাওয়া যায় না, কোনো দোকান করলে দোকান বেহাত হয়ে যায়, কোনো জায়গা কিনলে বেদখল হয়ে যায়। তা আমি উদারত আহ্বান জানাবো আমাদের দেশবাসীর, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন, ভাইয়া গ্রুপ একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। এখানে যদি আপনারা বিনিয়োগ করেন আপনাদের ভয়ভীতি নাই, আমরা সেখানে আসি থাকব এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনারা যারা আর্থিকভাবে সঙ্গতি সম্পন্ন, যারা ফ্ল্যাট কিনতে চান, যারা জায়গা কিনতে চান, এখানে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় থাকব। আগামী দিনের ঠিকানা আমাদের দ্বিতীয় অবস্থান। আমরা সবসময় বলে থাকি এ দেশ আমাদের না হলেও আমাদের সেকেন্ড হোম হিসাবে দুবাইকে আমরা বেছে নিই। আসুন, আপনারা আসুন, এগিয়ে আসুন, এখানে বিনিয়োগ করেন এই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া গ্রুপ এবং আজকে আপনাকেও আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আপনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং অত্যন্ত দারুণ কিছু সময় কাটলো আপনার সঙ্গে। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে বা অন্য কোনো আলোচনায়। ততদিন ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো এর সঙ্গে বরাবরই আপনারা থাকেন এবং আপনারা জানেন ভাইয়া গ্রুপ তথা ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট আমাদের সঙ্গে রয়েছেন, যাদের সাহস এবং অনুপ্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রতি পর্বেই নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে, নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং বরাবরের মতোই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এখন বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে বাঁচবেন। সর্বোপরি আবারও এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই নিজেকে নিয়ে পরিকল্পনা করবেন, এগিয়ে যাবেন, এমনটির প্রত্যাশা সকলের প্রতি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এস এম শাফায়েত আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।